কখন কিভাবে এখানকার রাজনৈতিক গতিপথ পাল্টায় ইউ নেভার নো। খেয়াল করে দেখেন যে পুলিশ হত্যার বিচার নিয়ে একটা আলাপ উঠেছে। তারপরে বাড়িঘর পোড়ানো, প্রথম আলো, ডেইলি স্টার পোড়ানো, এসব নিয়ে কিন্তু তদন্ত চলছে, চার্জশিট আসবে। আন্তর্জাতিকভাবে আপনি অনেক আদালতে অনেক কেস করছেন, সেই থেকে আপনি আপনার ব্যক্তিগত উদ্যোগ থেকে কি এই পুলিশি হত্যার মামলার যত তথ্য বা উপাত্ত রয়েছে সেগুলোকে একসাথে করে কি আপনি জনমত তৈরি করবেন বা করছেন, অথবা এটাকে আপনি আন্তর্জাতিক আদালতে তাদের কাছে এই সংবাদটা পৌঁছাবেন? বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পুলিশ হত্যার ব্যাপারে, এবং বাংলাদেশে শুধু পুলিশ হত্যা না, এভরিডে যেসব কাজকর্মগুলো হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অনেক মানুষজন কাজ করছে। আমি আপনাকে স্পেসিফিক্যালি বলতে পারি, যেমন আমাদের হাবিবে মিল্লাত ভাই যিনি আছেন, সিরাজগঞ্জের এমপি, উনাদের একটা অর্গানাইজেশন আছে। আমি পুরো অর্গানাইজেশনের নামটা বলতে পারবো না আসলে, সিডি ডিজি এই টাইপের একটা নাম, যাদের কন্টেন্ট আমরাও ব্যবহার করেছি আমাদের আমরা যখন রিবাটারটা লিখেছিলাম জাতিসংঘের এগেইনস্ট। তারা কিন্তু একটা ফ্যান্টাস্টিক কাজ করছে। তারপরে আপনার আরো কিছু আছে, যেমন নির্ভীক নিউজ নামে আরেকটা অর্গানাইজেশন আছে, তারাও কাজ করছে। তো এরকম ভাবে আওয়ামী লীগের ভেতরে আপনি ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, তারপরে এমনকি সিআরআই এর যারা আছেন বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে, কিংবা অন্যান্য যারা আছেন, প্রত্যেকেই কোনো না কোনো ক্যাপাসিটিতে তারা এগুলার প্রত্যেকটা রেকর্ড রাখছেন এবং ভেতরে 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 ডকুমেন্টেশনের কাজগুলো করছেন। ডকুমেন্টেশনের কাজ হচ্ছে এবং বেশ ভালোভাবেই হচ্ছে। কেমন? তো এই পুলিশ হত্যার কথা আসার পরপরই হঠাৎ করে দেখবেন যে এনসিপির লোকেরা খুব এটার বিরুদ্ধে নামলো। কারণ পুলিশ হত্যার জন্য যদি বিচার হয় তাহলে সেটা অপরাধীদের বিচার হবে, এটাতে এনসিপি কেন রাগ করে? তার মানে হচ্ছে কাজটা তারা করেছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে দুটো জিনিস দেখার আছে। একটা হচ্ছে যে এগুলাকে আমি ওই যে বাড়ি বিল্ডিং বানানোর আগে সয়েল টেস্ট করে না, তার ফিজিবল টেস্ট করে বড় বড় প্রজেক্টের সময়, ফিজিবিলিটি টেস্ট করে। এগুলো আমি বলবো এক ধরনের ফিজিবিলিটি টেস্ট হচ্ছে। আপনি যে জিনিসটা আপনি চান সেই জিনিসটা আপনি এখনই পাবেন এটা আমি মনে করি না। কারণ আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে বিএনপি এখন তার পায়ের নিচের যে মাটিটা আছে এটা শক্ত করার চেষ্টা করবে। সে এমন কোন বড় স্টেপে যাবে না যেটার জন্য তাকে একটা বড় ধরনের রিটেলিয়েশনের সামনে পড়তে হবে। অন্যদিকে তার যে এখন প্রতিপক্ষ এনসিপি আর জামাত, তারাও বড় ধরনের কোনো কিছু বিএনপির এগেনস্টে করবে না। কারণ তাদের একটা বড় ধরনের ভয় হচ্ছে যে এই দুই দলের ফাইটের মধ্য দিয়ে আওয়ামী লীগ একটা স্পেস পাবে কিনা, এই ভয়টা তাদের সবসময় কাজ করবে। ফলে এই ধরনের একটা টানাপোড়েন উভয় পক্ষের মধ্য দিয়েই হতে থাকবে বলে আমার ধারণা। এখন আমি মনে করি যে এই যে পুলিশের বিচার, এই যে একজন নারীকে যেভাবে হত্যা করা হলো বা সেই সময় যা যা হয়েছে, এই পুরো ব্যাপারটা নির্ভর করবে আসলে পরিস্থিতির উপরে। তবে আমি মনে করি না অদূর ভবিষ্যতে, উইদিন 1 or 2 years টাইমের ভেতরে, অ্যাটলিস্ট আমার হিসাব বলে না, মানে যদি দ্রুত রাজনৈতিক কোনো পট পরিবর্তন না ঘটে, হ্যাঁ, আমার মনে হয় না যে বিএনপি এই ধরনের কোনো স্টেপ নিবে। যদিও এই স্টেপ হয়তো বা বিএনপির অনেকেই নিতে চায়, হয়তো বা রাজনৈতিক কারণেও চায় এনসিপি কে একটা চাপে রাখার জন্য, যেটা বাংলাদেশে সাধারণত হয়, আমরা দেখে এসেছি। কিন্তু প্র্যাকটিক্যালি আমার কাছে মনে হয় না যে এই ধরনের বিগ স্টেপে তারা যাবে, বরঞ্চ তারা পপুলিস্ট রাজনীতি করার চেষ্টা করবে গ্রিপে রাখার জন্য। যেমন ভারত বিরোধী এক ধরনের ভাইব রাখার চেষ্টা করতে পারে, তারা আওয়ামী লীগ বিরোধী একটা ভাইব রাখার চেষ্টা করতে পারে, তারা জুলাই সনদের সাথে আছি, বা জুলাই সনদকে আমি অবজ্ঞা করছি না, কিন্তু এইটা এইভাবে হবে না, ওইভাবে হবে না, এইভাবে বলে অনেকটা বলা যেতে পারে এই পুরো ভাইবের সাথে থাকার চেষ্টা করবে। এই ধরনের মনে হয় আপনি চরিত্রগুলো বা কর্মকাণ্ডগুলো দেখবেন। আপনি যেভাবে চান যে পুলিশের হত্যার বিচার, এইটা হবে বলে আমি মনে করি না। কারণ পুলিশ হত্যা করেছে এই এনসিপিরা, এই পুলিশ হত্যা করেছে এই আপনার জামাতরা, এমনকি বিএনপির অনেক নেতা কর্মীরা প্রকাশ্যে স্বীকার করেছে যে তারা হত্যা করেছে। ফলে ইট উড বি টাফ ফর বিএনপি এই ব্যাপারে কোনো কিছু প্রসিড করা। এবং আপনি জানেন যে
1971 সালের পরে প্রথমে দালালদের বিচার, মানে রাজাকারদের বিচার করেছে কে? আওয়ামী লীগ। 75 সালে বঙ্গবন্ধুকে মেরে ফেললো, জাতীয় চার নেতাকে মেরে ফেললো। 1996 সালে এই দুটো বিচারই শুরু করেছে আওয়ামী লীগ। 1975 সালের পরে আপনার মেরে ফেলা হলো কর্নেল তাহেরকে। কর্নেল তাহেরের হত্যার বিচার, সেটাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সময় সেটা হয়েছে। এটা যে অবৈধ ছিল সেটা বাংলাদেশ আওয়ামী লীগের সময় হয়েছে। খালেদ মোশাররফের বিচার, হত্যার বিচার, তারপরে হচ্ছে ওই সময় এটিএম আপনার এটিএম নাজমুল হুদা এবং আরেকজন ছিলেন আমাদের নাহিদ আপার আব্বা, নাহিদ এজাহার আপার আব্বা, আমাদের শিল্প প্রতিমন্ত্রী যিনি ছিলেন, সরি সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন, উনার বাবা নাজমুল হুদা এবং এটিএম হায়দার, উনাদের হত্যাকাণ্ডের বিচারের জন্য সেই সময় প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল, যেটা পরবর্তী 5ই আগস্টের পরে এটা আর হয়নি। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার আওয়ামী লীগ এটা ইনিশিয়েটিভ শুরু করেছিল। এরপরে আপনার এরপরে আর কার কার হত্যাকাণ্ড হয়েছে? জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ডের বিচার বিএনপি আমলে জেনারেল মঞ্জুরের ভাই দায়ের করেছিল বটে, কিন্তু এটার বিচার পুরোটার প্রক্রিয়া হয়েছিল আওয়ামী লীগের আমলে। 71 রাজাকারের বিচার শুরু হয়েছিল 2010 সালে, সেটা আওয়ামী লীগ করেছে। তারপরে হচ্ছে যে 21শে আগস্টের গ্রেনেড হামলা, সেটা আওয়ামী লীগ করেছে। কোটালীপাড়াতে হামলা সেটা করেছে। এই যারা আপনার এই যে গুলশান আপনার ওই যে বেকারি হামলা করেছে, হলি আর্টিজান, সেটা তারপরে জামাতে ইসলামের মতো বড় সংগঠন যারা যুদ্ধাপরাধে যুক্ত ছিল, এই সংগঠনের বিচার আওয়ামী লীগ করেছে। সো বাংলাদেশের যত রকমের ল্যান্ডমার্ক বিচার এগুলো সবই করেছে আওয়ামী লীগ। আপনি খালি একটা একটা করে করেন। আপনার 5ম সংশোধনী বাতিল, 7ম সংশোধনী বাতিল, তারপরে হচ্ছে যে আপনার 8ম সংশোধনী, এগুলো প্রত্যেকটা জিনিস। 8ম সংশোধনী অবশ্য এরশাদের আমলে হয়েছে, 5ম সংশোধনী এবং 7ম সংশোধনী হয়েছে আওয়ামী লীগের আমলে, এটাকে বাতিল করা হয়েছে। 72 সংবিধান আমরা ফেরত গেছি, সেটা আওয়ামী লীগের আমলে হয়েছে। ফলে বাংলাদেশ আওয়ামী লীগই যে ভবিষ্যতে এই পুলিশ হত্যার বিচার করবে, এই যারা হিন্দু জনগোষ্ঠী আছে এবং অন্যান্য রাজনৈতিক এই 5ই আগস্টের আগে হত্যা করেছে এই জামাত এনসিপিরা, সেগুলোর বিচার একমাত্র আওয়ামী লীগই করবে। আমি এটা ছাড়া তো কোনো বিকল্প দেখি না। অ্যাটলিস্ট আমি আপনাকে যে ইতিহাসটা এখন বললাম একটা একটা করে, সেইটার আলোকে আপনি দেখেন কে করেছে বিচারগুলো। এই যুদ্ধটা কেন হচ্ছে, অথবা যুদ্ধের পরিণতি কি? আপনি সবসময় বলে থাকেন যে ইরানের 1979 সালের বিপ্লবের সাথে বাংলাদেশে 5ই আগস্টের অনেকটা মিল রয়েছে, কারণ আপনি এটা আমার মনে হয় আমি যত জায়গায় শুনেছি বা আপনার কথাতে যে মিলটার কথা আপনি বলেছেন। হ্যাঁ, কিন্তু আপনি এই কথাটা সবসময় কেন বলেন আমি জানি না, সেটা আবার আপনাকে একটু জিজ্ঞেস করব। আমি একসাথে সব বলছি। কিছুদিন আগে ইরানের বর্তমান সরকারকে উৎখাতের জন্য আমেরিকা চেষ্টা করেছিল এবং শোনা যায় ইরান প্রায় 8,000 মানুষ হত্যা করেছে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য। এই ব্যাপারে আপনার অভিমতটা? কারণটা কেন বলছি যে এই একই কাজ যদি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতেন, উনি কি টিকে থাকতে পারতেন? উনি কোনো কাজ না করে আজকে এমন একটা পর্যায়ে তাকে মানে বলা হচ্ছে যে সে হচ্ছে আমাদের সরকার, আমাদের শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী, উনি অনেক মানুষকে খুন করেছে। তো এই ব্যাপারে আপনার কথাটা জানতে চাচ্ছি। আমি কেন এই আন্দোলনের সাথে বাংলাদেশের একটা সাদৃশ্য দেখতে পাই? আমি বাংলাদেশ ঠিক এমনই চিত্র আসলে 5ই আগস্টের আগে দেখতে পেয়েছি। এইভাবে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের উপরে নানান ধরনের আপনার অপরাধের চিহ্ন এঁটে দেওয়া, আমাদেরকে নানান রকমের তকমায় ভূষিত করা, এবং আমরা দেখতে পাই যে এই আন্দোলনটা একটা কোটা আন্দোলন থেকে কিভাবে পরবর্তী সময়ে যে আপনার কিভাবে মানে পুরোপুরি দেশ ধ্বংসের একটা জায়গাতে পরিণত হয়েছে। এবং এরপরে বাংলাদেশের মৌলবাদের উত্থান, দেশকে ইসলামিক রিপাবলিক করবার যেই তাড়না, আমরা একটা জায়গাতে একটু বেঁচে গেছি। যেমন আপনি জুলাই সনদটা এটা যদি আসলে হয়ে যেত, আমি জানি না বিএনপি কতটুকু টিকিয়ে রাখতে পারবে। ওইটা যদি আপনার হয়ে যেত, তাহলে বাংলাদেশ ঠিক পরিণতিটা হতো একেবারে কমপ্লিটলি ইরানের মতো। এবং আমি কোয়াইট শিওর যে এই পথে জামাতের একটা বড় ধরনের প্ল্যান আছে, এবং প্ল্যানটা কি এখনো আমার কাছে পরিষ্কার না। আমি আপনাকে এই প্রোগ্রামের শুরুতে বলেছি যে বিএনপি কে বেঁধে ফেলবার একটা ট্রাই করা হচ্ছে, এবং এই জুলাই সনদ ইস্যুতেই তাদেরকে একটা বড় ধরনের বেঁধে ফেলবে বলে আমার ধারণা, ইচ্ছে সেটা করবে। যে আলোচনাটা করছি যে ইরাকের এই ঘটনার সাথে আমি একটা সাদৃশ্য বাংলাদেশের এই 5ই আগস্টে দেখতে পাই।
আপনি যদি মনে করে থাকেন যে রেজা শাহ পাহলভিকে রিইনস্টেট করবে এখন আমেরিকা, এইটা আপনার একটা মানে আমাদেরই একটা সম্মিলিত ভুল ধারণা হবে। ইটস নট ফর দ্যাট। সাম্প্রতিক সময় এপস্টেইন ফাইলের কথা আপনি দেখেছেন। ট্রাম্পের যখন ওর বিরুদ্ধে ইমপিচমেন্ট হওয়ার কথা, ওর কংগ্রেসম্যানরা বা ওর দলের লোকেরাই যখন হতভম্ব হয়ে গেছে, তখন ধুম করে আপনি এই নিউক্লিয়ার এই এনার্জি স্টোর করবার ব্যাপারে যখন আলোচনা চলছিল, ঠিক তখনই এই আলোচনার মধ্য দিয়ে ঠিক আপনার 25শে মার্চে যখন আমরা পাকিস্তানি বাহিনীর সাথে আমরা আলোচনা করছিলাম আমাদের গণপরিষদের অধিবেশন নিয়ে, আমাদের আলোচনার কথা বলে তারা আস্তে 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 সৈন্য সমাবেশ করছিল, ঠিক একই পাকিস্তানি আর্মির মতো আমেরিকা আর ইসরায়েল করলো। তাহলে এই ঘটনাটা এখন করার কারণ হলো আপনাকে যেতে হবে একটু পেছনে, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন তার আগে তারা আরেকটা কাজ করেছে, ভেনিজুয়েলাকে তারা ক্যাপচার করে ফেলেছে। অর্থাৎ আমরা কিন্তু এই ইঙ্গিতগুলো বুঝতে আমাদের সুবিধা হবে যে ভেনিজুয়েলাকে তারা প্রথমে হাতে নিয়ে নিল এবং তারা কিন্তু মাঝখানে কিউবাকে দখল করার জন্য কথাবার্তা বলছিল, ডেনমার্ককে তারা দখল করবে, গ্রিনল্যান্ডকে তারা দখল করবে বলে বলছিল। অর্থাৎ তেলের একটা বড় মজুদ, গ্যাসের একটা বড় মজুদ তারা হাতে রেখে ইরানকে অ্যাটাকের প্ল্যান করছিল এবং আলটিমেটলি তাই করেছে। এবং এই জায়গাটা যে শুধুমাত্র আপনার তেলের জন্য করছে আমি সেটাও মনে করি না। আমি মনে করি যে গ্রেটার ইসরায়েল বলে যে কনসেপ্টটা আছে, যে মানে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের আরেকটা আমেরিকা তৈরি করা, অর্থাৎ তাদের একটা কেয়ারটেকার দিয়ে রাখা। কারণ কে জানে, হয়তোবা একদিন ফ্র্যাঙ্কেস্টাইনে ইসরায়েলি আমেরিকা দখল করতে পারে, ইউ নেভার নো। মানে জাস্ট ওই আলোচনার সূত্রে বললাম আর কি, ভবিষ্যৎ আর আসলে আমি আর আপনি দেখতে পাই না আসলে। এন্ড অফ দ্য ডে আমার কাছে যেটা মনে হয়েছে যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সব দেশের উপরে খবরদারি করবার জন্য ইরান ছিল একটা বড় বাধা। এরপরে টার্কি আসবে, চায়না আসবে, রাশিয়া আসবে। ওই কবিতাটার মতো যে আপনাকে মারতে এসেছে, অন্য কেউ আপনাকে ওই মারার সময় হেল্প করেনি, কারণ তারা প্রত্যেকেই মনে করেছে যুদ্ধটা আপনার একার, এটা সবার না। ফলে ইন্ডিভিজুয়ালকে কিল করতে করতে যখন লাস্ট মানুষের কাছ থেকে যাবে, তাকে বাঁচানোর আর কেউ থাকলো না বা থাকে না। ফলে আমি মনে করি যে এই যুদ্ধটা সেখানে আমেরিকান আধিপত্য প্লাস ইসরায়েলের গ্রেটার ইসরায়েল যে কনসেপ্ট, সেটাকে প্রতিষ্ঠা করবার জন্য ইরানকে তারা দখল করতে চেয়েছে বা ইরানকে একটা পুতুল সরকার তারা আনতে চায়। কারণ খেয়াল করে দেখেন এন্ড অফ দ্য ডে তো তারা বলেই বসলো যে আমরা আসলে রেজিম চেঞ্জ করতে চাই, মানে লুকা রাখতে পারলো না জিনিসটা। এতদিন বলেছে অ্যাটমিক এনার্জির কথা, নিউক্লিয়ার এনার্জির কথা বলেছে, এতদিন তারা বলেছে যে তারা নিজেদের জনগণের উপরে নিপীড়ন চালায় খোমেনিরা। দেখেন ইরান যে সেখানকার মানুষের উপরে নির্যাতন চালায়, নারীদের উপর নির্যাতন চালায়, আমি এটা নিয়ে 100 রকমের কথা বলতে পারি আপনার সাথে। এটার মানে এই না যে আমি ইরানের খুব পক্ষে, কিন্তু আমি মনে করি যে আমার রাষ্ট্রে যদি কোনো প্রবলেম হয় সেটা আমার রাষ্ট্রের জনগণ বুঝবে, আমার জনগণ এটাকে ডিল করবে। যখন আপনাকে বাইরের একটা শক্তি এসে আপনার সমস্যা ডিল করবে, সে তো ভাই আপনার এই প্রবলেম দেখতে আসে না, সে এখান থেকে আপনার কাছে বেনিফিট নিতে আসে স্বার্থের জন্য। ডেফিনেটলি। ফলে আমেরিকার এই স্বার্থটা আছে, তেলের ছাড়াও এখানে আধিপত্যের একটা বড় ব্যাপার। আপনি ইরান যদি ক্যাপচার করতে পারেন, আপনার হাতের মুঠোতে সেখানে বেস থাকবে, আপনার হাতের মুঠোতে চায়না থাকবে, টার্কিকে আপনি ধরবেন, নেক্সট টার্গেট যদি টার্কি হয় টার্কিকে ধরবেন, আপনি রাশিয়াকে ধরবেন। সো দিস ইজ হাউ ইট ওয়ার্ক আমার কাছে মনে হয়। এবং আমরা একটা বড় ধরনের আমি বলবো যে ঝামেলাটা তো আমরা পড়তে যাচ্ছি, এটা নিয়ে তো কোনো রকমের সন্দেহ নাই। ইতিমধ্যে তেলের দাম বেড়েছে, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, গুডস আসতে পারছে না। আপনি একটা হাহাকার দেখতে পারবেন, এবং শুধু বাংলাদেশ না সারা পৃথিবী সাফার করবে ডেফিনেটলি।